আমি আমি যে আর চলতে পারছি না বাবা। কি বলছো মা? আমায় আমায় তুই শক্ত করে ধর বাবা। মা কি বলছো তুমি? আমার আমার পা যে কাঁপছে, আমার মাথা যে ঘুরছে বাবা। আমাকে আমাকে তুই শক্ত করে ধর বাবা। কি মা? আমাকে তুই শক্ত করে ধর। কেন মাগো করছো এমন নাস্তা তোমার কানে? শক্ত করে ধর বাবা। কি মা তুমি চলতে পারছি না। হাই গো তোমারে না দেখলে মাগো পরান্তায় পাটিয়া গো, পরান্তায় পাটিয়া মা। তুমি না থাকিলে মাগো দেখবে কে আমারে মা। তোমারে না দেখলে মাগো পহরন গাই পাটিয়া গো, পহরন গাই পাটিয়া মা। কি মা তুমি এমন করছো কেন মা? জানি না রে বাবা, কেন যে আমার মনটা এমন অস্থির হয়ে উঠছে। কি মা তুমি? আমি আমি ওই তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার আমার সামনে দাঁড়িয়ে আমি যে আর চলতে পারছি না। কি মা? আমাকে আমাকে তুই শক্ত করে ধর বাবা। আমাকে তুই শক্ত করে ধর। কি মা? মাগো তুমি এমন করছো কেন মা? বলো মা বলো। আমি আমি এখন কি করব? কোথায় যাব? বলো মা বলো। ওরে মহা, তুই তুই শান্ত হ বাবা। ও ঠাকুর, আমি আমি মৃত্যুর সময় তোমায় ডাকি প্রভু। আমার ডাকে তুমি সারা দাও প্রভু। আমার ডাকে তুমি সারা দাও। তুমি আমাকে এমন একজন সঙ্গী দাও ঠাকুর,
যার কাছে আমার এই নয়নের বলি তুমি এমন করছো কেন? আমি আমার কলিজার টুকরো খেয়ে আমি তুলে দিতে পারি। তুমি আমাকে আমার একজন এনে দাও ঠাকুর, আমাকে আমার একটি মা, তুই এমন করছো কেন মা? কেন আজি ডাকিলে আমার আকুল হইয়া মা, মা গো, তুমি এমন করছো কেন মা? আকুল হইয়া বলো মা, তুমি এমন করছো কেন মা? হায় গো কি কারণে ডাকলে মা গো, বলে না খুলিয়া গো, বলে না খুলিয়া। কে কে তুমি দয়াময়ী মা, আমার আমার ডাক শুনে তুমি সারা দিতে এলে, কাছে এসো মা, আমার কাছে এসো। কে কে তুমি মা, তোমার পরিচয়টা আমাকে দাও। পিতা গেল সন্ন্যাস হয়ে, মা গো, গেল ছেড়ে। মা, তুমি এমন করছো কেন মা? পিতা গেল সন্ন্যাস হয়ে,
ছবি, বলুন মা। তুমি তুমি যখন আশ্রয়হীনা, আজ হতে আমার আমার মনে যে তাই মা। কি বলছো তুমি মা? ওই ওই তো ওই তো চেয়ে দেখে মা, মৃত্যু বা ছবি। বলুন মা। তোমারও যখন কেউ নেই, আমার মোহনের যখন কেউ নেই, তখন কি ভগবান আমাকে আমাকে আর একটু সময় দাও ভগবান। ছবি, বলুন মা। আমি আমার মোহনকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম মা। আজ থেকে কি বলছো মা? তোমরা দু ভাই বলে একসাথে থেকো মা। ওই তো ওই তো চেয়ে দেখো ছবি, ওই তো চেয়ে দেখে বাবা মোহন। মৃত্যু না মা। মৃত্যু আমাকে হাত এমন ছাড়িয়ে কথা দিয়ে বলো না মা। যাচ্ছে, বলছে ওরে মহামায়া, তুই তুই আমার কাছে আয়। মা। মাগো, বলুন মা। মারার পূর্বে তুমি আমায় কথা দাও মা। বলুন মা। আমার মোহনকে তুমি মা, দেখে বলো। শুনে রাখবে, মা। আমায় কথা দাও। আমার মোহনকে আমার জীবন থাকতে আমি যে মোহনের কোনো ক্ষতি হতে দেব না মা। কিন্তু তোমার কিছু হবে না মা। এমন করছো তুমি ভালো হয়ে যাবে। এখন আমি মনেও যে শান্তি পাবো, এই মোহনকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। কি বলছো মা? মাগো, আজ থেকে সুখে দুঃখে তুমি তার সঙ্গে থেকো মা। বাবা, তুমি এমন করছো কেন মা? বলো মা, বলো। ও কিছু না রে খোকা, খোকা, আমাকে আমাকে তুই হ্যাঁ, মা। একটু জল খাওয়াতে পারবি? আচ্ছা মা। ডাকু, আচ্ছা, দেখি দেখি কোথাও একটু জল পাওয়া যায় না কিনা। মোহন না, তুমি মার কাছে বসো, আরে আমি মার জন্য জল নিয়ে আছি। আচ্ছা, কি মা, তুমি অমন করছো কেন মা? বলো মা, বলো। ওরে মোহন, আয় বাবা, তুই আমার কাছে আয়। এখানে কি মা, তুমি অমন করছো কেন মা? কাছে ওরে, তুই আমার করে কাঁদিস নে রে মা। আমি যে- আমি যে তোকে ছেড়ে এই জনমের মতো চলে যাচ্ছি বাবা।
সহায় থেকো নারায়ণ, তুমি আমার সহায় থেকো নারায়ণ। আমার আমার সময় বুঝি শেষ হয়ে আসছে না মা, বাবা। তুমি অমন কথা বলো না মা, বলো না মা। কি মা, তুমি আমাকে ফেলে চলে গেলে মা, এখন আমি কাকে নিয়ে থাকবো মা, বলো মা, বলো। মোহন, মোহন, এই দেখ আমি মার জন্য জল এনেছি। দিদি, মা, দিদি, মা মাটিতে শুয়ে আছে। মাঝে চলে গেছে দিদি, মাঝে চলে গেছে। হ্যাঁ, দিদি বলেছিস। মা, কথা বলো মা, তুমি একটিবার কথা বলো। মোহন, মোহন রে, তুই তুই আর কাঁদিস নে ভাই, শত কাঁদলেও মাঝে চলে গেছে দিদি, বলো দিদি এখন আমি কাকে মা বলে ডাকবো? তুমি একবার চেয়ে দেখো মা, মোহন তোমার জন্য কেমন করে কাছে, তুমি একবার সারা দাও। কথা কও। ওরে মোহন, বলো না দিদি, কোথায় গেলে আমার ওই মায়ের মধুর ডাক শুনতে পারবো দিদি, বলো দিদি, বলো। মোহন, কেঁদে আর কি হবে মোহন, চল মোহন, মার সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে। ঠিক আছে দিদি, তাই চলো, তাই চলো। ওই চেয়ে দেখ মোহন, রাজবাড়ির দৃশ্য কত সুন্দর লাগছে। চল চল মোহন, ওই রাজবাড়িতে গিয়ে দেখি আমরা কিছু ভিক্ষা পাই কিনা। হ্যাঁ দিদি, ওই ভিক্ষাই যখন আমাদের পেশা, তখন আর দিদা কিসের দিদি? চলো দিদি, আমরা নগরে নগরে ভিক্ষা করব, ভিক্ষা করব। মোহন, চল মোহন, অনেকগুলো টাকা হয়েছে, হ্যাঁ, দিদি। এখন চল আমরা দেখি কোন দোকান থেকে তোকে কিছু আমি খাওয়াতে পারি কিনা। আচ্ছা চলো দিদি, চল ভাই। তাই চলো। মরি সুন্দরী রূপ, মনে হয় সুন্দরী দেহ থেকে সুন্দরী রূপটা উপচে পড়ছে। কে কে তোমরা? আমরা যে ভিখারি, নগরে নগরে আমরা ভিক্ষে করে বেড়াই, আমাদের বাড়ি ঘর কোনো কিছুই নেই। আমার হয়তো কোনো রাজনন্দিনী ভিখারি বেশে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। যাই হোক না কেন, আমি তাকে করবো আমার রঙ্গা সাহিনী। আচ্ছা, যদি আমি তোমাদের আশ্রয় দেই তাহলে আমার সঙ্গে যাবে? না, আমরা আমরা কোনো আশ্রয় চাই না। ও তাই নাকি? আমার নয়নে লেগেছে ওপের নেশা, যেমন করে হোক ওই সুন্দরীকে আমি চাই। আচ্ছা, তোমার নামটা জানতে পারি? আমার নাম ছবি। ছবি, বেশ সুন্দর নাম তো। চলো আমার সঙ্গে, তোমাদের মঙ্গল হবে। চাই না, চাই না আমরা আমাদের মঙ্গল, আপনি আমাদের পথ ছেড়ে দিন।
কে এত অহংকার? জানো আমি কে? না বললে জানবো কোথায় থেকে? আমি হলাম এ ধর্মের রাজ্যের প্রধান সেনাপতি। অচ্ছাই যদি যেতে না চাও তাহলে জোর করে ধরে নিয়ে যাব। আমার দিদিকে আচ্ছা এসে বলছি। না, দয়া করে আপনি আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে যেতে দিন। যেতে দিব? তাহলে দেখছি জোর করে ধরে নিয়ে যেতে হবে। এবার দেখছি জোর করে ধরে নিয়ে যেতে হবে। না দয়া করে আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দিব? দয়া করুন সেনাপতি, আমাদেরকে যেতে দিন। তুমি পাবে না আমার হাত থেকে সুন্দরী। চলো এসো বলছি। না, আমি মোহনকে ছেড়ে কোথাও যাব না। যাবে না? যাব না। চলো এসো বলছি সুন্দরী। ছেড়ে দাও শুক্লা। চলো এসো। চলো এসো। দিদি, আমি এখন কি করব? কোথায় যাব? আমি ওই ধর্ম রাজার কাছে আমি এর বিচার চাইব। দেখি তিনি কি বিচার করে। দিদি, এসো বলছি। আমাকে ছেড়ে দাও বলছি। আমার মোহনের কাছে আমাকে যেতে দাও। এটাই হচ্ছে আমার গোপন কক্ষ। আর এখান থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। না, দয়া করুন, আমার মোহনের কাছে আমাকে যেতে দিন। যেতে আমি দেব? ছাড়া যে মোহনের আপন বলতে কেউ নেই। আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন সেনাপতি, আমাকে দয়া করে ছেড়ে দিন। চলে যাবে বলে কি তোমাকে এখানে ধরে এনেছি? তাহলে আপনি আমাকে কি করবে? তোমাকে আমি রাজরানী বানাবো, আর তাতে খুব সুখে রাখবো। না, আমি রাজরানী হতে চাই না, আপনি আমাকে যেতে দিন। আর তাতেও যদি রাজি না হও, এক্ষুনি তোমার কাছ থেকে আমার ওই পাওনাটুকু আপনি আদায় করে নেব। আমার এত বড় সর্বনাশ করবেন না। চলো আমাকে ছেড়ে দিন। আজ আমি নতুন শিকার ধরে নেছি। তাই নাকি হুজুর? চূড়ানি বাহ, আচ্ছা ঠিক আছে, এনেছেন তো হুজুর? হুজুর, তাহলে মাত্রাটা একটু বেশি করে চালাতে হয় হুজুর। হ্যাঁ, তোকে যা বলছি তাই কর গিয়ে। এই কি যে বলেন না হুজুর, হুজুরের আদর্শটা পালন করায় তো এই আমচরণ রয়েছে। হুজুর যাও বেটা। হুজুর যাবো, এই যে তুমি তাই কম আইবো। হুজুর যাবো আর আসবো। ভগবান, তুমি আমাকে শয়তানের হাত থেকে মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও। এনেছি হুজুর, একেবারে সাতটা মাল। নে এসেছিস তাহলে? হ্যাঁ হুজুর, তাহলে এনেছি। এখন ঝটপট করে
এক গিলাস দিয়ে দে। এই কি যে বলেন না হুজুর, এই জটপট মানে একটু তাড়াতাড়ি মানে হুজুর এক্ষুনি দিচ্ছি। হুজুর আমার ঠিক খাই। আহ একই কালে আমচরণ জমি ভাসালে আর সুন্দরী, এবার কোথায় থাকবে তোমার ওই অহংকার? এবারই হবে তোমার ওই রূপের অহংকারের পতন। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন বলছি। এসো এসো সুন্দরী, এসো না, আমার কাছে যাব না, আমাকে ছেড়ে দিন। চলে এসো বলছি, বলছি তো। এসো চলে এসো। হুজুর 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 আল্লাহকে হুজুর চুপ। না, হুজুর ছাড় দেন, এই ছাড় দেন, এই ছাড় দেন। আপনি আমার শরীরে হাত দেবেন না, আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন, নইলে নইলে আমি চিৎকার করে লোকজন জড়ো করব। লোক জড়ো করবে কিন্তু আমার এই গোপন কক্ষে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না সুন্দরী। আমাকে দয়া করে ছেড়ে দিন। রক্ষা করব ওই নারীকে। ছেলে, তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছ কোন অধিকারে? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছে। তার এই অধ্যক্ষ পরিণাম কত ভয়াবহ তা তুমি জানো? জানি বলেই তো বলপূর্বক তোমার গোপন কক্ষে প্রবেশ করার সাহস পেয়েছি সেনাপতি। বলে যায় না ছিলেন একেবারে আমি হলাম এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একজন শয়তান। চাই আমি শয়তান? শয়তান হ্যাঁ, কইছে। শয়তান। তোমার জন্য আজ যে রবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না, তোমার জন্য আজ এই সোনা রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। চোখ রাঙ্গিয়ে আর আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে কত বলা নারীদের করেছ নির্যাতন, চালিয়েছ প্রজাদের পিঠে চাবুক, যে প্রজারা উদয়পুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে তোমাদের ধন ভান্ডার পরিপূর্ণ করে দিচ্ছে, আর তোমরা তার বদলে চালিয়ে যাচ্ছ তাদের পৃষ্ঠে চাবুকের পর চাবুক। এই অন্যায় আমি মেনে নেব না। তোমাকে এক্ষুনি বুঝিয়ে দেবো নারী নির্যাতনের শাস্তি কি হতে পারে। হুজুর আমাকে ধমক দেন, ধমক দেন। চলো। হ্যাঁ সামান্য একটা রাজ কর্মচারী হয়ে আমার হাতের শিকার করে নিল। একেবারে নেগেছে আমি হুজুর হুজুর আমাকে সামান থেকে মুড়ে রাজার ডাক চরম প্রতিশোধ দেব। কোথায় আমার নাম? খানে খান মোহাম্মদ রাজাই রাজা রাজাই রাজা। আমার সামনে কি বিষম একটা জ্বর হয়ে গেল? আমি তো ঠিক আছি তো ভাই। ও দর্শক ভাইরা, এসবের মধ্যে কি আমার থাকা উচিত? আপনারাই বলেন। থাকার যদি উচিত না থাকে ভাই, আমি হন পালা। মহারাজ, মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ।
বলুন রাজ্যের সমস্ত গরিব দুঃখীর অসহায় প্রজাগণ কিভাবে কালযাপন করছে? মহারাজ, আমি আজ ঘুরে দেখালাম আপনার প্রজারা সুখে শান্তিতে কালযাপন করছে, এমনকি আপনার গুণকীর্তন করছে। মহারাজ, কোথায় কোথায় আমাদের রাজা? রাজার নিকট আমি বিচার চাবো। বিচার করুন মহারাজ, বিচার করুন। কে কে তুমি? আম- কিসের বিচার চাও? আমার নাম যোগেন নারায়ণ। বলো কি তোমার অভিযোগ? আমি যে আপনার সামান্য একজন প্রজা, আপনার সেনাপতি আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। আমার ছেড়ে গিয়েছিল বাধা দিতে, তার কলেজে একমাত্র কচি ছেলে। তারপর কি হয়েছে যুগে? লাঠি মেরে ছেলেটাকে ফেলে দিয়ে তাকে যে মেরে ফেলে দিল। আমার চিরকে ছিঁড়ে আনতে চেষ্টা করলে ছেলেটি আমার এত বড় আঘাত সইতে না পেরে ছেলেটি আমাকে ছেড়ে চলে যা। মহারাজ, আমি যে সেই দৃশ্য সইতে পারলাম না মহারাজ। সেই সেনাপতিকে কত কাকুতি বিরতি করলাম, তার পরিবর্তে পেলাম আমার পিঠে চাবুকের পর চাবুক। আপনি এই অন্যায়ের বিচার করুন মহারাজ, এই অন্যায়ের বিচার করুন। কে এত বড় স্পর্ধা? সামান্য সেনাপতি বলে আমি তাকে ক্ষমা করব না। প্রহরী, আদেশ করুন মহারাজ। যাও এই মুহূর্তে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আজ্ঞা মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ, আপনি বলেছেন রাজ্যের সমস্ত প্রজাগণ অনেক সুখে শান্তিতে বাস করছে। আমি এ ব্যাপারে কিছু জানি না মহারাজ। এত অত্যাচার চলার সত্ত্বেও আপনি বলেছেন রাজ্যের সমস্ত প্রজারা অনেক সুখে বাস করেছে। আমি এত জানতাম না মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি যুগেনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছ, আর তোমার এই পদাঘাতে যুগেনের একমাত্র কচি ছেলের হয়েছে অকাল মৃত্যু। না মহারাজ, আমি যে এর কিছুই জানি না মহারাজ, এর কিছুই জানি না। তাহলে যুগেন যা বলেছে সমস্ত কিছু মিথ্যে। হ্যাঁ, মিথ্যে মহারাজ, এ সম্পূর্ণই মিথ্যে। প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কে কে তুমি বালক? আমি একজন ভিখারির ছেলে।
আপনার দরবারে বিচার প্রার্থী। বেশ বেশ, বলো তুমি কিসের বিচারে চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে যে জোর করে ধরে নিয়ে এসেছে মহারাজ। সেনাপতি, মহারাজ, ওই বালক যা বলেছে সবই কি সত্য? না মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ। তাহলে ওই বালক যা বলেছে সবই মিথ্যে? হ্যাঁ মহারাজ, এ সম্পূর্ণই মিথ্যে কথা মহারাজ, এ সম্পূর্ণই মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে ধরে এনেছে তার কোনো প্রমাণ দেখাতে পারবে? না মহারাজ, আমি প্রমাণ কেমন করে দেখাবো মহারাজ? মহারাজ, এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পাচ্ছে না, তাহলে তো এসব মিথ্যে হতে পারে মহারাজ। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই প্রমাণ আছে মহারাজ। কে ছয়লেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি এই বালকের মনকে ওই শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি মহারাজ। মহারাজ, বলো। আপনার এই সেনাপতি জোর করে আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল মহারাজ। সেনাপতি, এখনো কি তুমি বলতে চাও সম্পূর্ণ মিথ্যে? চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন। না না না, ধর্মপুর রাজ্যের রাজা কখনো অপরাধীকে ক্ষমা করে না। যে গেছে আজ অনেক দিন হলো রাজ দরবারে শুয়ে দিন কাটাচ্ছি। হঠাৎ রাজ দরবার থেকে জরুরি তলব আসলো। না জানি কার মায়ের বুক খালি করতে হবে, না জানি কার মাথা সিঁদুর মুছে দিতে হবে, না জানি কার ঘর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? যাও জল্লাদ, এই পাপিষ্ট সেনাপতিকে শিরচ্ছেদ করে তার তাজা রক্তের শিরচ্ছেদ আমাকে তাই যাচ্ছি উপহার মহারাজ, দেবে। তাই যাচ্ছি। চলুন সেনাপতি মশাই। আছে মহারাজ, আমি যে পাপ করেছি, আমি যে পাপ করেছি, আমার অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি মহারাজ। আপনাকে আমি আশীর্বাদ করে যাচ্ছি মহারাজ, আপনি যেন চিরদিন এই সুবিচার ধরে রাখতে পারেন, এই সুবিচার ধরে রাখতে পারবেন। আর একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আপনার যেন এই বিচার চিরদিন কুসুম কল্পনা হয়ে থাকে মহারাজ, কুসুম কল্পনা হয়ে থাকে। এই কামনা করে আমি চলে যাচ্ছি মহারাজ। চলো জল্লাদ, চলো সেনাপতি মশাই। চলো জল্লাদ। মহারাজ, আপনি কার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন মহারাজ? সেনাপতি রাজয়ে, ওকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, ও যে আপনারই বংশধর। না না না, আমি কারো কথা শুনবো না, আর কারো কথাই রাখতে পারবো না। নিয়ে যাও জল্লাদ। আজ অপরাধে করেছে সেনাপতি, তাকে হয়তো বা ক্ষমা করলে কাল অপরাধে করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ। মুগেন, মহারাজ, পেছ তোমার পুত্র হত্যার সুবিচার। হ্যাঁ মহারাজ,
আপনার বিচারে আমি খুশি হয়ে ওই ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন আপনার এই সুবিচার, আপনার এই সুবিচার, আপনার এই সুবিচার। মন্ত্রী মহাশয়, মহারাজ আমি জানি যুগে আমার অতি দরিদ্রহীন প্রজা, সে যেন আবার বাড়ি ঘরে করতে পারে তার কোনো ব্যবস্থা করে দিই। মহারাজ আপনার কথা আমি জান দিয়ে তামিল করব, জান দিয়ে তামিল করব, জান দিয়ে তামিল করব। আচ্ছা বালক, কি নাম তোমার? তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন আমার রাস্তায় পাওয়া ভাই। আজ তোমাদেরকে দেখে বেশ খুশি হলাম। আজ হতে তুমি আমার পুত্র আর তুমি আমার কন্যা। বাবা, হ্যাঁ, এসো মা, তুমি আমার কাছে এসো। মা, শৈলেন, মহারাজ, আজ থেকে তুমি আমার সেনাপতি পদে গ্রহণ করো। মহারাজ, আমি কি বলো। পারবো আপনার দায়িত্বভার পালন করতে? আমি যে একজন সাধারণ আজি কর্মচারী। পারবে, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, আর তোমাদের মতো মানুষই যে আমার একান্ত প্রয়োজন। মহারাজ, আপনার কথা শুনে আপনার পাশে দাঁড়ানো এই আজ্যে রানী রাজ লক্ষ্মীর মহত্বের কথা আমার মনে পড়ে গেল। ওগো দেবী, শিশুকালে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, বাল্য কৌশলে আমার জন্মদাতা পিতাকে হারিয়ে দু মুঠো অন্যের জন্য আস্তায় আস্তায় ঘুরেছি। কেউ করুণা করে আমার মুখে দু মুঠো অন্ন তুলে দেয়নি। একদিন আপনি এই মহল থেকে যাচ্ছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে, আমি আস্তার পাশে বসে ধুকে ধুকে কাঁদছিলাম। আপনি আমাকে বলেছিলেন, ওরে কাঁদছিস কেন? আমি বলেছিলাম, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। সেই দিন আপনি আমাকে গরিব বলে আমার গায়ে নোংরা কাপড় দেখে আমাকে ঘৃণা না করে আপনার বুকে স্থান দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে মহারাজের হাতে তুলে দিয়েছিলেন। মহারাজ আমাকে সৈনিক দায়িত্ব দিয়েছিল। আজ যখন পুনরায় আপনি আমাকে সেনাপতি পদে বহাল করলেন, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শপথ করে বলে যাচ্ছে, সত্যি যদি মাথার উপর চন্দ্র সূর্য থাকে, সত্যি যদি নদীর বুকে জোয়ার ভাটা থাকে, তাহলে আপনার আদেশ আমি জান দিয়ে তামিল করব। মহারাজ, জান দিয়ে তামিল করব, জান দিয়ে তামিল করব। এই নিন মহারাজ সেনাপতির ছিন্ন শির। যাও জল্লাদ, এই শির শহরে বন্দরে নগরে যার সমস্ত জায়গায় জানিয়ে দেওয়া যে ধর্মপুর রাজ্যের রাজা কখনো অপরাধীকে ক্ষমা করে না। যে অপরাধ করবে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই সেনাপতির ছিন্ন শির নিয়ে নগরে বন্দরে শহরে ঘাটে সবাইকে দেখিয়ে বলবো, ধর্মরাজ্যের রাজা কখনো অপরাধীকে ক্ষমা করে না। যে অপরাধ করবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। রানী, মহারাজ, কখন হ্যাঁ পিতা। মাস হবে? বাবা, চলো এবার আমরা অন্তপুরে চলে যাই। ঠিক আছে ঠিক বাবা, আছে তবে মহারাজ, তাই চলুন। তাই চলো। এসো, মা। শৈলেন, এসো বাবা। আমি তোমাকে কেন নিচ তলার মানুষ বলে ঘৃণা করব? ওরে, আমি যে মায়ের জাত। কোন মা কি এই পৃথিবীতে পারি কোন সন্তানকে ঘৃণা করতে? তাই তো আমিও তোমাকে পারিনি বাবা। এসো, এসো। সত্যি আপনি আমার গর্ভধারিণী মা না হলেও আপনাকে নিয়ে যে গর্ব করা যায়। মনে বড় আশা ছিল আমি রাজা হব,
কিন্তু ভাগ্য স্বয়ং সম্পূর্ণ নয়। যদিও আমি আজার জ্যেষ্ঠ পুত্র, তবুও তো পোষ্য। নতুন সেনাপতিকে দেখে কোন কৌশলে বাধ্য করতে পারে কিনা। একাকী নির্জনে ভাবছো মোহন? ভাবনার কি শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পোষ্য পুত্র, আর উত্তম কুমার হলো মহারাজ চন্দ্রশেখরের উড়োজাত সন্তান। কারণ আইনত সিংহাসনের অধিকারী সে। কিন্তু আমি চাই এই রাজ্যটাকে করায়ত্ত করতে। এই ব্যাপারে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন দাদা? মোহন, হ্যাঁ বলুন দাদা। একদিন ছেলে তুমি ভিখারির ছেলে, মহারাজের দয়া আছে, তুমি আছি কুমার। ছোট মন যে তোমার ছোটই রয়ে গেল মোহন। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি, চেয়েছিলাম সাহায্য। না মোহন, এই অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করব না। বেশ, দেখছি তাহলে আমাকে অন্য পথ খুঁজে বের করতে হবে দাদা। তবে এইটুকু মনে রাখবেন দাদা, আপনি এই ব্যাপারে আমাকে সাহায্য না করলেও আমার কাজের থেকে কখনো আমি পিছপাও হব না দাদা। আর তুমিও মনে রেখো মোহন, এই ছয়লাল বেঁচে থাকতে তোমাকে এই কাজ করতে দেবে না। দাদা, হ্যাঁ বলো। আরেকটি কথা মনে রাখবেন দাদা, যদি আপনি আমার কোনো কাজে কোনো প্রকার বাধা সৃষ্টি করেন, তাহলে আপনার নিজের জীবন দিয়ে খেসারত দিতে হবে। এই তাহলে এতটুকু? হ্যাঁ দাদা। একটি কথা ভুলে যেও না মোহন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দাদা, বলুন বলুন। যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়েই ছোট থেকে বড় করে তুলেই তোমাকে আজ কুমার বানিয়েছে, আজ তুমি সেই মহারাজের বুকে যাচ্ছ ছবল মারতে। না না মোহন, এখনো সময় আছে, সে পথ থেকে তুমি ফিরে আসো। তা না হলে যে আগুন তুমি জ্বালানোর চেষ্টা করে যাচ্ছ, সেই আগুনে তোমাকেই চলে পুরো মরতে হবে মোহন, সেই আগুনে তোমাকেই পুরো মরতে হবে। তুমি যাও যাও সেনাপতি, আমি আমার কাজ নিজেই হাসিল করতে পারবো। আর সুন্দরী ছ ছ ছ ছ ছবি আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো আরামাইশে বিশ্রামে কাটিয়ে যেতে চাই। এতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? মহারাজ, এ আপনার ভুল ধারণা মহারাজ। মহারাজ যে আপনার পালিত পুত্র, উত্তম কুমার আপনার নিজের সন্তান, সুতরাং উত্তম কুমার এই রাজ্যের অধিকারী। বলুন মন্ত্রী মহাশয়, মহারাজ, মোহন যদি আমার পুষ্যপুত্র, তবু সে আমার জ্যেষ্ঠ, সুতরাং আমি সিংহাসনে মোহনকে বসাতে চাই। তার পূর্বে আমার একটি কথা ছিল মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে চাও? আপনি এখন এতটুকু বিশ্বাস করা উচিত হবে না মহারাজ। তার কারণ? কারণ সে আজ যুবরাজ হলেও একদিন ছিল সে ভিখারির ছেলে। হক, সে ভিখারির ছেলে, সে এখন আমাকে পিতা বলে মেনে নিয়েছে, সুতরাং এখন সে যুবরাজ। মহারাজ, আমি তা বলছি না, আমি বলছিলাম আজ কার্য পরিচালনা করতে হলে অনেক কিছু জ্ঞান অর্জন করার দরকার। তাই তো তাকে আরো কিছুদিন আজ কার্য পরিচালনা শিখিয়ে নিলে ভালো হতো মহারাজ। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান,
তোমরা তাকে যতই অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে রাজকার্য পরিচালনা করতে। মহারাজ, যতটুকু এতটুকু নিশ্চিত, তাহলে আমি আর বাধা দিতে করে চাই না মহারাজ। বলছিলাম কি, একটু ভালো করে ভেবে নেওয়ার উচিত ছিল মহারাজ। না মহারাজ, উত্তম কুমার সিংহাসন চাই না মহারাজ। আপনি বরঞ্চ আমাদের জ্যেষ্ঠ পুত্রের হাতেই আপনি সিংহাসন তুলে দিন। তুমি কি বলো বাবা উত্তম? না বাবা, আমি উত্তম সিংহাসন চাই না, আপনি বরং দাদাকে সিংহাসন দিয়ে দিন। দেখলে তো সব, আমার উত্তম কুমারের বুদ্ধি কত ভালো। এসো বাবা, আমার পিতা। কাছে এসো। পিতা, পিতা গো, আমি আড়াল থেকে সবই শুনেছি। সিংহাসন না হয় আপনি উত্তমকে দিয়ে দিন, কারণ কারণ পিতা, আমি যে আপনার পুষ্যপুত্র। হলেই বা পুষ্যপুত্র, তবুও তো সে জ্যেষ্ঠ, মুকুটে গ্রহণে গর্বপুত্র। এ বিলে কি এখনই? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ যত শীঘ্রই সমাধান করা যায় ততই মঙ্গল হয়। এসো পুত্র। বস সিংহাসনে, ধারণ কর রাজ মুকুট। জয় মোহনের কি জয় 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 মোহনের কি জয় জয় মোহনের কি জয়। একটি কথা খেয়াল রেখো পুত্র, বলুন পিতা। রাজ ধর্ম ঠিক রেখে পরিচালনা করবে রাজকার্য। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করব পিতা। ঠিক আছে রানী, চলুন এবার আমরা সবাই মিলে অন্তঃপুরে চলে যাই। তাই ঠিক আছে, চলুন জাহাপনা, মহারাজ, তাই তাই চলুন। শোনো শোনো পুত্র মোহন, বলো, তোমার বলো। পিতা কি বলে গেলেন তুমি বোধহয় শুনেছো। শুনেছি। তাহলে তুমি তোমার পিতার প্রতিশ্রুতি রেখো বাবা। তুমি প্রজাদের সুখে হয়ে সুখী, প্রজাদের দুঃখে হয়ে দুঃখী। তোমার পিতার প্রতিশ্রুতি তুমি রাখার চেষ্টা করো। তবে থাকবে। মোহন, হ্যাঁ, বলো। দেখলে তো মহারাজ তোমাকে বিশ্বাস করে নিজের সন্তানকে রেখে তোমাকে সিংহাসনে বসিয়ে আজ জোহার তোমার হাতে তুলে দিল। তাই তো আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি মহারাজের আশা আকাঙ্ক্ষা ধরে রাখবে, তাহলে আমি বড় হয়েও তোমার চরণ ধুলি নিয়ে বেঁচে থাকবো। আর যদি তা না করে এই সিংহাসনে বসাই তুমি রাজ্যের মধ্যে জ্বালিয়ে তোলো বিভীষিকার আগুন, তাহলে মনে রাখবে ৩৩ কোটি দেবতা তোমাকে ক্ষমা করতে পারে, মানব জমিন জেনে তোমাকে ক্ষমা করতে পারে, স্বয়ং মহারাজ তোমাকে ক্ষমা করতে পারে। এই মিশ্র মা মাটির নামে শপথ করে বলছে, মেরা জিন্দেগি তুমকো খতম খতম খতম। You understand? You better understand and goodbye. যাও ছলেন তোমার জিন্দেগি আমি বরবাদ করে দিব। দেখলি তো উত্তম, হ্যাঁ দাদা, সামান্য একটা কর্মচারী তোর সামনে আমাকে শাসিয়ে গেল। দাদা বললাম তো আমাদের বড্ড ভালোবাসে। আর কথা তুমি কিছু মনে করো না দাদা, আজ তুমি রাজা, তাই তাই এই রাজমহল কি সুন্দর লাগছে দাদা। হ্যাঁ, বলো। তুমি রাজকুমার, আর তাই তো তোমার কাছে আমার বলো বলো কিছু বলো। দিলে ভালো হতো দাদা, হ্যাঁ বলো। তোমার পাওনাটা। হ্যাঁ দাঁড়া। আচ্ছা দাদা, দাদা আসি তাহলে। বোকা বোকা উত্তম কুমার, তুমি একেবারে বোকা। এখন আমি এই ধর্ম রাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা
এখন আমার হাতের মুঠোয়। আমি ইচ্ছে করলে আজাদ চন্দ্রশেখরকে হাসাতেও পারি, আবার কাঁদাতেও পারি। আর উত্তম কুমার হলো আমার পথের কাঁটা, যেমন করেই হোক সেই কাঁটাকে আমার সেই কাঁটাকে আমার সরিয়ে দিতে হবে। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। মন্ত্রী মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আদেশ করুন মহারাজ। ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক প্রাপ্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে, তাহলে আমাকে অবশ্যই ফিরে দিতে হবে। কিন্তু 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 সিংহাসন সিংহাসন কিছুতেই কিছুতেই হারাতে আমি চাই না। কিন্তু আমি মনস্থ করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর ওই বৃদ্ধ রাজা আমি করব বন্দী। এই ব্যাপারে আপনাকে আমার সাহায্য করতে হবে। এত বড় একটা অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ? সেটা আমি দেখব। আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কিনা। না মহারাজ, এই পাপ কাজটা আমি করতে পারবো না মহারাজ। এর কারণ আপনি একটা বিশ্বাসঘাতক। মন্ত্রী মহাশয়, আমায় ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন মহারাজার সর্বনাশ করতে। আমার সাথে হাত মিলান মন্ত্রী মহাশয়। যদি এই কাজ হাসিল করতে পারে, তাহলে আপনি পাবেন এই রদ্দরাজের মালিক। অর্ধেক কাজও আমার, আমি অর্ধেক কাজের মালিক। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? উত্তর দিন। সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি সত্যি। এই আপনার কাছে প্রতিজ্ঞা করছে, বলুন আপনি রাজি? হ্যাঁ মহারাজ, আমি আজি রাজি। মহারাজ। হ্যাঁ বলুন। তাহলে তো একটু এই আনন্দ ফুর্তির দিনে উৎসাহ করতে হবে। বুঝেছি মন্ত্রী মহাশয়, বুঝেছি। আপনার প্রেম একবারে উঠতে পড়ছে। ওই কে আছিস? ওই ভাইজিকে এই দরবারে পাঠিয়ে দে। হ্যালো, আয় দাঁড়াও, নাও তোমাদের বকশিস। আপনি এখন যান মন্ত্রী মহাশয়। এই যাব মহারাজ। আজ রাতে সাক্ষাৎ করবেন আমার
গোপন কক্ষে। তাই হবে মহারাজ, তাই হবে, তাই হবে। পলবনের আগুনে তাহলে মন্ত্রী ব্যাটটাও ঝাঁপ দিল সিংহাসন আর আর নেই কে 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 সুন্দরী সুন্দরী ছবি উপের মহল ছড়িয়ে এদিকে আসছে। আমার প্রাণটা ছবির জন্য কেমন জানি করছে। আমি কে? ছবি রূপে পাগল। আমি কে? ছবি 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 রূপে পাগল। দেখা যাক। পিতা স্বর্গ পিতা নরক, পিতা আপনি আমাকে কাঞ্চননগরা সিংহাসনে অধিষ্ঠিত করে আপনি মৃত্যুবরণ করেছেন। তাই তো মৃত্যুর সময় আমাকে ডেকে বলেছিলেন, ওহে অর্জুন তুমি আমার পক্ষে এসো, তোমাকে আমি এই সিংহাসনে বসিয়ে আমি দেখে যেতে চাই আমার পুত্র অর্জুন কুমার এই পবিত্র সিংহাসনে বসে পবিত্র রাজকার্য পরিচালনা করবে। তাই তো আপনার মৃত্যুর সময় আমাকে বলেছিলেন, রইল আমার সত্যের দুটি প্রজাবৃন্দ, প্রজাবৃন্দকে তুমি পুত্রের মতো স্নেহ করবে, প্রজাদের সুখেই তুমি হবে সুখী, প্রজাদের দুঃখেই তুমি হবে দুঃখী, প্রজাদের সুখ দুঃখ মুখে আলগিয়ে রেখে তুমি এই রাজ্য পরিচালনা করবে। দেখবে কেউ তোমার রাজ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে। পিতা আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন পারি আপনার আদেশে মোতাবেক পুত্রদের সন্তানের মতো স্নেহ করতে, প্রজাদের আমার মুখে আলগিয়ে রেখে, প্রজাদের সুখ দুঃখ মুখে আলগিয়ে রেখে, প্রজাদের সুখেই যেন পারি সুখী হতে, প্রজাদের দুঃখেই যেন আমি পারি দুঃখী হতে, প্রজাদের সুখ দুঃখ মুখে আলগিয়ে রেখে আমি যেন পারি এই অর্জুন রাজ সিংহাসন পরিচালনা করতে। এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মশাই, মহারাজ আমার একমাত্র কন্যা দেখতে দেখতে লেখাপড়ার উপযুক্ত হয়েছে, তাই তো আপনি আর কালে বিলম্ব না করে আগামী কল্য তাকে স্কুলে ভর্তি করে দেবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। মন্ত্রী মশাই বলুন মহারাজ। এই মুহূর্তে আর অপেক্ষা না করে আমরা রাজে কার্যের কাজটা সেরে আসি। তাই চলুন মহারাজ, তাই চলুন। শৈলেন, ইস কি সুন্দর নাম, কি সুন্দর পুরুষ। তাকে প্রথম দেখে আমি যে তাকে আমার মন দিয়েছি। আমি যদি তাকে আমার এই কাছে পেতাম তাহলে আমার কাছে বসে আমি তাকে আমার মনের কথা সব খুলে বলতাম। ইস কেন যে তাকে আমার কাছে পাই না, তোর ছাই আমার কিছু ভালো লাগে না। কি আপনি একা নির্জনে? কেন? দেখো আমার মতো একজন সাধারণ মেয়েকে আপনি বলাটা কি আপনার মুখে শোভা পায়? সাধারণ হলেও আপনি যে মহারাজের বোন। মহারাজের বোন বলেই আমাকে আপনি বলেই সম্বোধন করতে হবে? তবে আমি যে এক অবলা নারী, আর আপনি পুরুষ হয়ে। পুরুষ বলেই তো নারীদের মর্যাদা দেওয়া পুরুষের কর্তব্য। সেই জন্যই তো আমি
সেদিন ওই শয়তান সেনাপতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছিলেন, আর এখন এত কাছে পেয়েও আপনি আমাকে দূরে সরিয়ে রেখেছেন। না ছবি, সে কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। সেদিন যা আমার কর্তব্য ছিল আমি তাই করেছি, কারণ একটা ঘৃণ্য শয়তান এক অবলা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমি তা নীরবে সহ্য করব? সত্যি সত্যি সেদিন আপনি না থাকলে ওই শয়তান হয়তো আমার সবকিছুই লুটে নিত, আর আমি যে আপনার কাছে ঋণী, সেই ঋণ শোধ করার সৌভাগ্য কি আমার হবে না? ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। কিন্তু কথাটা তা নয়, কথাটা হচ্ছে আমাকে এইভাবে দূরে সরে রাখার কোনো মানে আছে কি? তাহলে আপনি আবার আপনি আচ্ছা ঠিক আছে, এখন থেকে না হয় তুমি বলবো, কিন্তু আমাকে কি করতে হবে? আপনাকে তেমন কিছু করতে হবে না, আমি চাই শুধু আপনার কাছে এবং আপনার পাশে থাকতে। বলুন, আপনার চরণে আমি ঠাঁই পাবো তো? মানেটাও কিন্তু তেমন কিছু নয়। ছবি, আমি তোমাকে ভালো না ছবি, তা কি সম্ভব? কেন কি সম্ভব নয় শাহজাদা? আমাদের এই সম্পর্ক কি তোমার ভাই মেনে নেবে? সেই ভার একমাত্রই আমার, কিন্তু তুমি তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমার হাত ছেড়ে দূরে যাবে না। কথা দিলাম ছবি, আজ হতে আমি তোমারই থাকবো। শৈলে মরতে হবে মণিশঙ্কর, মরতে হয় মরব, তবু দেব না আমার প্রভুর হাতে শৃঙ্খল পরাতে। মণিশঙ্কর, মণিশঙ্কর সাব্বাস, মণিশঙ্কর সাব্বাস। আজ কি বলে যে আমি তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ নয় প্রভু, আমি চাই শুধু আপনার আশীর্বাদ। হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন পারো এসব অত্যাচারীদেরকে ধ্বংস করে আবার পুনরায় এই ধর্মপুর রাজ্যের শান্তিময় প্রতিষ্ঠিত করতে। তাই করব জনাব, চলে আসুন। দাঁড়াও মণিশঙ্কর, পথ ছেড়ে দে বলছি। পথ ছেড়ে দিব। তোমার সাহস দেখছি কম নয়। ভয় নেই মহারাজ, ভয় নেই। এই রস্য দিতে যখন শিখেছি, তত এত সহজেই আপনার হাতে শৃঙ্খল পরাতে দেব না মহারাজ। কে? তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব। তবে এসো। বেশ। এবার শেষ হলো তো তোমার অস্ত্রের বাহাদুরি। প্রহরে মহারাজ, বন্দি করে এই দুজনকে। যথাজ্ঞা মহারাজ। কাকে বন্দি করছেন মহারাজ? মহামান্য রাজা আর আপনার গুণধর পুত্র মণিশঙ্করকে। আপনি মনুষ্যকে ক্ষমা করে দেন মহারাজ। ক্ষমা না, না, ক্ষমা সে পাবে না। আজ ক্ষমা করলে হয়তো ভবিষ্যতে আবার আমার বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠতে পারে। এই ব্যাপার আমি দেখবো মহারাজ।
আপনি শুধু ওকে ক্ষমা করে দিন। বেশ, আপনার কথাই আজ ওকে আমি ক্ষমা করলাম। প্রহরী, বলুন মহারাজ। বন্দি করো বৃদ্ধ রাজাকে, যথাজ্ঞা মহারাজ। আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চলে আসুন মহারাজ। মহারাজ, কে তার মহারাজ? মহারাজ হলাম এই আমি। যথাজ্ঞা মহারাজ। কি করলি তুই আশ্রয় দাতা পিতাকে করলি বন্দি। এ যে দরবেশ হইবে না, এ যে দরবেশ হইবে না। মন্ত্রী, তোমাকে আমি বিশ্বাস করে মন্ত্রিত্ব দিয়েছিলাম। এখন দেখেছি তুমি একজন বিশ্বাসঘাতক বেঈমান। মহান, হ্যাঁ বলুন 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 পিতা, বলুন কি বলবেন? এখন দেখছি তোরা আমি কি বলবো? তুই তোর আশ্রয়দাতা পিতাকে যেভাবে বন্দি করলি, যে আমার শুধু রইব তার প্রতি অভিশাপ আর অভিশাপ। চলো প্রহরী। অভিশাপ ছবির জন্য আমি তোমাকে না, শুধু তোমার ছেলেকেও পিতা, হত্যা করব। পিতা, আমিও চলে যাচ্ছি। যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, ওগো পিতা, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই ইহকাল, পিতাই পরকাল। তাই এসেছি আপনার দরফে এই ভুবনে। তাই আপনাকে যাবার বেলায় অনুরোধ করে যাচ্ছি, এই অন্যায় অত্যাচার বন্ধ করুন, না হলে আপনার বিচার হবে এই প্রকাশ হতে বেলাকে। সেই দিন আমি আপনার পুত্র হয়ে আপনাকে রক্ষা করতে পারবো না পিতা, কোনোদিন রক্ষা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। এখন উত্তম কুমারকে হত্যা করতে পারলে সিংহাসন 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 যাই কোথায়। এরপর সুন্দরী ছবি তোমার অহংকার আমি ভেঙে চোর মার করে দেব। চলে আসুন মন্ত্রী মহাশয়। চলুন মহারাজ, তাই চলুন। আর এমন করছে কেন? তাহলে কি কোনো অঘটন ঘটেছে? কিছুই যে আমি বুঝতে পারছি না ভগবান। মাগো, হে কি তোমার চোখ ফুটে আমার ভ্রণ দেখাচ্ছে কেন? এ কি মা, তুমি কাঁদছো? না বাবা, কই আমি তো কাঁদছি না। ওরে উত্তম,
আমারও তো কিছু হয়নি বাবা, কিন্তু কিন্তু তুই কাঁদছিস কেন? তোর চোখে জল। সর্বনাশ 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 হয়েছে মা। শৈলেন, হ্যাঁ মা। শৈলেন, আবারও কি কোনো দুঃসংবাদ নিয়ে এলে কি? মহারাজ যে বন্দী মা। না! মহারাজ, মহারাজ বন্দী, কিন্তু কিন্তু কার এত বড় সাহস এই রাজ্যে? কে কে বন্দী করেছে মহারাজকে? বলো শৈলেন, বলো। মাগো, আপনি যাকে নিজের সন্তানের মতো লালন পালন করে নিজের হাতে দুধ কলা খাইয়ে মানুষের মতো মানুষ করেছেন, সেই শয়তান কি বললে শৈলেন, তুমি কি বললে? হ্যাঁ ঠিকই বলেছি। যাকে আমি এতদিন দুধ কলা খাইয়ে মানুষের মতো মানুষ করি এই সিংহাসনে বসিয়েছি, সেই মোহন করেছি, সেই মোহন করেছে মহারাজকে বন্দী। কি শোনালে দাদা? এখন আরে কাঁদিস এখন কি করবো মা? তোর কান্না যে আমি সইতে পারি না রে বাবা। সর্বনাশ হয়ে গেল মা। পিতাকে যে বন্দি করে কারাগারে নিয়ে গেছে। শোনো মা, পিতার 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 করুণ কান্না তুমি কি শুনতে পাচ্ছ মা? মা ছবি, মা কি হলো আমার? এখন আমি কি করব? এখানে এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের চলবে না মা, কারণ চলো চলো মা, যেমন করেই হোক পিতাকে যে কারামুক্ত করতেই হবে। আমার যে সর্বনাশ হলো ছবি। আমার মাথায় যে বজ্র আঘাত হলো ছবি। আমার যে পা কাঁপছে, আমার যে মাথা ঘুরছে। ওরে ছবি, ওরে উত্তম, ওরে শৈলেন, আমাকে তোরা শক্ত করে ধর বাবা, আমাকে তোরা শক্ত করে ধর। আমাকে মা, মা গো। ওরে উত্তম, তোকে হত্যা করার জন্য এইদিকে যে ওই শয়তান ধেয়ে আসছে বাবা, ওই ভিখারির ছেলে। ওরে ওরে উত্তম, তুই শিগগিরই আমার সঙ্গে চলে আয় বাবা, আমি তোকে মরতে দিতে পারি না। তুই শিগগিরই আমার সঙ্গে চলে আয়। দাঁড়াও মা, তুমি ভেঙ্গে পড়ো না মা। শৈলেন এখনো মরে যায়নি মা। আমার দেহে একই বিন্দু রক্ত থাকতেই আমি দেব না সেই শয়তানকে আমার ভাই উত্তমের কোনো ক্ষতি করতে। উত্তম, তোমার ভয় নেই উত্তম, ভয় নেই। ছবি, মাকে তুমি একটু সান্ত্বনা দাও। হ্যাঁ, আমি মাকে সান্ত্বনা দেব, তুমি কেঁদো না মা। তুমি ঠাকুরকে ডাকো,
দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। শৈলেনের দেহে এমন কি শক্তি আছে যে মোহনের বিরুদ্ধে অস্ত্র ধরে? মোহন, শৈলেন! যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ তা থেকে এখনো বিরত হও, তা না হলেই তোমাকে মরতে হবে। মরতে হবে, মরতে হবে। আমাকে হত্যা করতে পারে এমন শক্তিমান বীর পুরুষ এখনো কে এই রাজ্যে রয়েছে? রয়েছে। কে সে? আমি তোমাকে হত্যা করব। তাহলে তোকে আমি পরপারে পাঠিয়ে দেব। এবার মৃত্যুর জন্য এবার মিলল তোমার যুদ্ধের স্বাদ। ওরে বাবা শৈলে, কি করলে মন্ত্রী মশাই? অন্যায় ভাবে আপনি শৈলেনকে আঘাত করলেন। আপনিও কি তবে তাহলে এই নিমুখ হরামের সঙ্গে মিশেছেন? দুনিয়াতে বেঁচে থাকলে শৈলেন, হয় অত্য। মন্ত্রী মশাই, আপনি এত নিচে নেমে গেছেন। মহারাজ ভুল করেছিলেন আপনাকে মন্ত্রীর পদে বহাল করে। এই সিদ্ধিনটার আশায় বসে থাকুন মহারানী, আমি আমার কাজ চালিয়ে যাই। দেখি ওই ভগবান কার আশা পূর্ণ করে। প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও সবাইকে ওই অন্ধকার কারাকক্ষে। দাঁড়াও প্রহরী, ওকে নয়, ও যে আমার আজ রানী হবে। মহারাজ, হবে। তুমি আমাকে বন্দি করো মোহন, দয়া করে তুমি সবাইকে ছেড়ে দাও, সবাইকে তুমি ছেড়ে দাও মোহন, তুমি আমাকে বন্দি করো। তা হয় না পিয়ারি, তোমাকে আমি বন্দি করতে পারি না ছবি। এখনো কি তোমার দৃষ্টি ঠিক করতে পারোনি মোহন? শোনা ছবি,
তাহলে কি তুমি এখনো আমাকে বিয়ে করতে রাজি? মোহন, ছবি তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। আর সবাই তোমাকে রাজা বলে স্বীকার করলেও এই ছবি তোমাকে কোনোদিন রাজা বলে স্বীকার করবে না। ছবি তাই নাকি? তোমার রূপ যৌবন আমাকে একবারে পাগল করে তুলেছে। আমি যেমন করে হোক আমি তোমাকে চাই। প্রহরে মহারাজ বন্দি করো ছবিকেও, যথাজ্ঞা মহারাজ। নিয়ে যাও সবাইকে অন্ধকার কারাকক্ষে। শুধু শুধু একটি কথা তুমি মনে রেখো মোহন, যে অন্যায় অত্যাচার তুমি চালিয়েছো তার শাস্তি তোমাকে একদিন না একদিন ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভোগ করতে হবে। আর তুমিও মনে রেখো ছবি, তার পূর্বে তোমার হবে ওই রূপের অহংকারের পতন এবং 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 আমার পায়ের নিচে। মোহন, কে ছিলেন? বলা বলা বলা, তুমি কি বলবে বলা? অন্যায় অত্যাচারে তুমি আজ রাজ্যটাকে ভরে তুলে দিয়েছ। প্রজাদের বুকে নেই হাসি, পেটে নেই ভাত, ক্ষুধার জ্বালায় তারা হাহাকার করছে। তাই তো আমি তোমাকে বলছি এখনো সময় আছে, তুমি এই অন্যায় অত্যাচার বন্ধ করো। তা না হলে দিন একদিন আমাদেরও আসবে, সেদিন আমরা সবাই মিলে মিশে তোমার টুটি চেপে ধরে তোমার ওই নালিত জিহ্বাটা টেনে ছিঁড়ে ওই শিয়ালি কুকুর দিয়ে বক্ষণি করাবো, বক্ষণি করাবো। তুমি যাও বন্ধু ওই অন্ধকার কারাকক্ষে। সেই দিনটির অপেক্ষা কর, দেখি ভগবান আদেশ করুন মহারাজ। নিয়ে যাও সবাইকে ওই অন্ধকার কারাকক্ষে। তুমি এদেরকে সবাইকে মুক্তি করে দাও দাদা। মুক্তি মুক্তি আমি দিতে পারি যদি সুন্দর ছবি আমাকে সরে যান রানীমা, সরে যান। যদি তুমি আমাকে পতিত্বই বরণ করো তাহলে আমি সবাইকে মুক্ত করে দেব। সেই আশা তোর কোনো দিনও পূর্ণ হবে না শয়তান। দেখা যাক তোমার অহংকারের দম্পত আমি একইবারে চুরমার করে দেব। প্রহরে বলুন মহারাজ। নিয়ে যাও সবাইকে যথাজ্ঞা মহারাজ। অন্ধকার কারা কক্ষে। চলে আসুন মহারানী। মোহন, বলুন 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 রানীমা, আমরা বলুন। চলেই যাচ্ছি, তবে যাবার পূর্বে তোকে একটি কথা স্মরণ করে দিতে চাই। বেঈমান বিশ্বাসঘাতক, তোর কি মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুই এই প্রাসাদে এসে মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা চেয়েছিলি? মহারাজ তোকে আশ্রয় দিয়ে সিংহাসনে বসিয়েছে, তার বিনিময়ে তুই আমাকে করলি বন্দী, উত্তম কুমারকে করেছিস বন্দী, মহারাজকে বন্দী করতে তুই দ্বিধা করিসনি। কিন্তু একটি কথা মনে রাখ, হয়তো থাকবে না আমাদের হাতে এই সিংহাসন, থাকবে না আমরা ওই কারাগারে বন্দী। এমন একদিন আসবে তোর এই লৌহ কারাগার কখনো কোনোদিন আমাকে বন্দী করে রাখতে পারবে না।
চলে আসুন মহারানী। দাদা যান যান আনিমা যান, সেই দিনের আশায় দাদা। বসে থাকুন। আমিও চলে যাচ্ছি তোমার ওই অন্ধকার কারাকক্ষে, কিন্তু কিন্তু তুমি যা করলে দাদা, তাতে কোনোদিন ভুলবো না দাদা, কোনোদিন ভুলবো না। সরে যা ছোকরা, সরে যা এখান থেকে। আমি তো চলে যাচ্ছি তোমার ওই অন্ধকার কারাকক্ষে, কিন্তু কিন্তু দাদা তুমি যা করলে তাতে আমি কোনোদিন ভুলতে পারবো না দাদা, চলে এসো কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। হ্যালো হ্যালো, এই কে আছিস? আদেশ করুন মহারাজ। বৃদ্ধ রাজাকে দরবারে হাজির কর। যথাজ্ঞা মহারাজ। আজ আমাকে রাজা বলে কেউ স্বীকার করছে না। এনেছি মহারাজ। তুই যা প্রহরে। যথাজ্ঞা মহারাজ। আমাকে আবার কেন হাজির করা হয়েছে রাজ দরবারে? আপনাকে হাজির করা হয়েছে আপনাকে সিংহাসন ফেরত দিব বলে না, আপনার সাথে দুটি কথা বলার জন্য। বন্দির সাথে আবার পরিহাস? পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু দুটি শর্তের বিনিময়ে। বলো তোমার কি শর্ত? প্রথমত ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত এমন কোন কাজ করে যেতে হবে যেন ভবিষ্যতে উত্তম কুমার সিংহাসন 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 আর দাবি না করতে পারে। মনে রেখো মোহন, হাতি পাকে পড়লে হাতি রয়ে যায়। রাজা, তাহলে তুমিও আমার হাত থেকে রেহাই পাবে না। আর ওই ছবি ছবিকে তুমি ছবিকে এই আমার হাতের চাবুক চাবুক কি শিকার করাবে। কিন্তু সেই চাবুক যে তোমার পেটে পড়তে পারে মহান। কে? তাহলে দেখছে তোমারও আমার হাতের চাবুক খাওয়ার শখ হয়েছে। মহান, তুই মারবি আমাকে চাবুক? যদি আমার হাত দুটো বাঁধা না থাকতো, তাহলে তোর হাত দুটো আমি মুশড়ে ভেঙে ফেলতাম। হুঁশিয়ার বিদ্য, তবে তুমি দেখে নাও এই হাতের চাবুকের ঘা কত ভয় অঙ্কর। তুই আর আমাকে মারিস না রে মহান। আমি যে তোর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না।
এই অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি মহান, ধ্বংস হয়ে যাবি। ধ্বংস ধ্বংস হবো বলেই তো আমার হাতের সাতটুকু মিটিয়ে নিচ্ছি। প্রহরে আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই বৃদ্ধকে যথাযথ মহারাজ। কারা কক্ষে। চলে আসুন মহারাজ। ওরে মহান, তুই ছেলে ভিখারির ছেলে, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে তোকে আমি রাস্তা থেকে তুলে এনে রাজ্যভার তোর হাতে তুলে দিয়েছিলাম। আজ তুই আমাকে যা করলি, হে যে ভগবান কোনদিন সইবে না, ভগবান কোনদিন সইবে না। চলো চলুন মহারাজ। চলো মহান। এই তো সত্যিকারে মহান জেগে উঠেছে। এবার সবাই বুঝতে পারবে মোহনের আজ কার্য পরিচালনা করা কত ভয়ঙ্কর। আমাকে কি জন্য ধরে এনেছেন মহারাজ? কে তুমি? আমি কি অন্যায় করেছি? আপনার সৈন্যরা যে আমাকে ধরে নিয়ে এসেছে। যুবরাজ, আমরা আদর্শ আদায় করতে গিয়েছিলাম বলে আদর্শ দিতে অস্বীকার করেছে, আর বলে কিনা আপনাকে আজ করে দেব না। কেন? আপনার অত্যাচারে রাখি ওই প্রজারা শান্তিতে বসবাস করতে পারছে না। তাই না? ওগো ঠাকুর, তোমার দয়ারে শেষ নেই ঠাকুর। আমি আমার কন্যা, আমার স্ত্রীর মৃত্যুর সময় স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমার একমাত্র কন্যাকে মানুষের মতো মানুষ করে উচ্চ বংশের ছেলের সাথে বিবাহ দেব। হয়তো মনে হচ্ছে আজ আমার কন্যাকে মানুষ করতে পেরেছি, তাই তো আমার বলে যে কি আনন্দ তা ভাষাই প্রকাশ করতে পারছি না। এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মশাই বলুন মহারাজ। রাজ্যের সংবাদ কি? কৌশলে আছে কি আমার লক্ষ কোটি প্রজা সাধারণ? মহারাজ, আমি সমস্ত চর ঘুরে দেখে এলাম মরিচের ডাল এবার ভালো হয়েছে বলে, এমনকি মরিচে বেশি দামে বিক্রি করছে বলে আমাদের কৃষক ভাইরা সুখেই কাল যাপন করছে মহারাজ। এমনকি আপনারই গুণ কীর্তন করছে মহারাজ। মারহাবা মারহাবা মারহাবা। মন্ত্রী মশাই বলুন মহারাজ। আপনার মুখে প্রজাদের মঙ্গলের সংবাদ শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে। মন্ত্রী মশাই বলুন মন্ত্রী মহাশয়। আপনি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবেন প্রজামহলে গিয়ে দেখবেন যেখানে খাদ্যেরই প্রয়োজন সেখানে খাদ্য তুলে দেবেন, যেখানে বস্ত্রেরই প্রয়োজন সেখানে বস্ত্র তুলে দেবেন, যেখানে ঔষধেরই প্রয়োজন সেখানে ঔষধ দেবেন, যেখানে রাস্তাঘাটেরই প্রয়োজন
রাস্তাঘাট নির্মাণ করে দেবেন। যেখানে ব্রিজ কালপাড়ের প্রয়োজন ব্রিজ কালপাড় আপনি নির্মাণ করে দেবেন। যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করবেন। যেখানে মন্দিরের প্রয়োজন সেখানে মন্দির তৈরি করে দেবেন। আমি তাই করবো যারা মন্দিরে আমি- শঙ্খ ধ্বনিতে আনবে আলোড়ন, যেখানে যা লাগে। আজানে ধ্বনিতে নিয়ে আসবে শান্তি ও সাম্যের বাণী। আমি তাই করবো না। আমি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করব। সেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ বিতরণ করব। যেখানে মরচের প্রয়োজন সেখানে মরচের বিতরণ করে দেবো। যেখানে মরচিদের প্রয়োজন সেখানে মরচিদ তৈরি করে দেবো। আর যেখানে জানাবে তাই দিয়ে সব কিছু করে দেবো। মহারাজ, মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার একমাত্র কন্যা কুসুম তারার লেখাপড়া কেমন হয়েছে বলতে পারেন? আপনার কুসুমের খুব ভালো লেখাপড়া হয়েছে। আপনার মুখে আমার একমাত্র কন্যা মা কুসুম তারার লেখাপড়া ভালোর সংবাদ শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার ছিল এক বাল্য বন্ধু রাজা চন্দ্রশেখর। আজ বহুদিন যাবৎ তার সঙ্গে আমার দেখা নেই। হয়তো রাজ কার্য নিয়ে ব্যস্ত, তাই তো আমার সাথে দেখা করতে পারে না। তাই তো আমি বাল্যকালে আমার বন্ধুর সাথে কথা দিয়েছিলাম আমার একমাত্র কন্যা কুসুম তারাকে তার পুত্র উত্তম কুমারের সঙ্গে বিবাহ দেব। তাই তো আমি মনস্থ করেছি আমার মেয়ে যখন বড় হয়েছে উত্তম কুমারের হাতেই তুলে দেব। মহারাজ, আপনার যখন সম্মতি আছে আমারও কি দ্বিমত থাকতে পারে মহারাজ? মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি আর কালে বিলম্ব না করে একখানা পত্র লিখে এই মুহূর্তে যাবেন ধর্মপুরে। ধর্মপুরে গিয়ে রাজা চন্দ্রশেখরকে বলবেন আপনার বন্ধুবর একখানা পত্র দিয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তাই গিয়ে বলবো। আর মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার এই মেয়ে যখন বড় হয়েছে তাই তো আমি মনের আনন্দে আমার রাজ্যের উত্তরে পরগনা সেগুন বাগান এবং ফুল বাগানটি তাকে দান করতে চাই। এতে আপনার কি অভিমত? মহারাজ, আপনার যখন মত আছে আমার আর কি দ্বিমত থাকতে পারে মহারাজ? ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মহাশয়, আপনি যখন বলেছেন তাহলে আর কালে বিলম্ব না করে আমি তাকে বন্দান করলাম এবং কি ফুল বাগানে দান করলাম। আপনি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে পত্রখানা নিয়ে যাবেন বর্বপুর রাজতর বাড়ি। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে মহারাজ, তাই চলুন মহারাজ, তাই চলুন।